আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা প্রিভিয়াস ক্লাসে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের ডেফিনেশন দেখেছিলাম, সাথে ফিজিক্যাল সিগনিফিকেন্স, জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স এগুলো আমরা দেখেছিলাম। তো আজকে সেই রিলেটেড আমরা কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব। যদিও বা আমি আগেই বলেছি এখানকার যে টপিকগুলো আছে ম্যাক্সিমাম তোমাদের জন্য আসলে পুরনো টপিক, তোমরা আগেই হয়তো ইন্টারমিডিয়েটে সব কভার করে এসেছো। তারপরেও সিলেবাসে যেহেতু আছে একটা কোয়েশ্চেন হয়তো এখান থেকে আসবে। তো আমরা তাহলে শুরু করি। যেমন ধরো এই যে এগুলো দেখানোর আমার মনে হয় দরকার নেই। যেমন 8 নাম্বার যে প্রবলেমটা, find the angle between two vectors, right? So you know how to find the angle between these two. আমরা ফর্মুলা জানি a dot b সমান ab cos theta, আর তাহলে এখান থেকে cos theta বের করব আমরা, তাহলে theta cos inverse this যেটা পাই আর কি। এগুলো খুবই সিম্পল কতগুলো প্রবলেম। সিমিলারলি 10 নাম্বার যে প্রবলেমটা আছে এখানে, determine the value of a so that these two vectors are perpendicular. তা আমরা জানি দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার হলে তাদের ডট প্রোডাক্ট কি হবে? জিরো হবে। তাহলে এই প্রপার্টি ইউজ করে আমরা কিন্তু ইজিলি মানটা বের করে ফেলতে পারি। এরপরে যে প্রবলেমটা আছে এটা একটু ক্রিটিক্যাল, তোমরা হয়তো আগে করে থাকতে পারো, বাট এভাবে নিশ্চয়ই হয়তো করো নাই আর কি। তো প্রবলেমটা হচ্ছে show that the vectors a b c form a right angle ট্রায়াঙ্গেল, রাইট ট্রায়াঙ্গেল, একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। তুমি কিভাবে প্রমাণ করবে সেটা? কোনো আইডিয়া? এই তিনটা ভেক্টর যে একটা সমকোণী ত্রিভুজ গঠন করে, এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? স্যার পিথাগোরাস উপপাদ্য দিয়ে। স্যার যে কোনো দুইটা বাহুর গুণফল ডট গুণ যদি 90 ডিগ্রি হয় তাহলে তো বুঝতে পারবো স্যার একটা কোণ 90 ডিগ্রি। আচ্ছা ওকে ফাইন, তোমার কথা মানলাম, কিন্তু যদি এরকম হয়, মনে করো ভেক্টর তিনটা ধরো ভেক্টর তিনটা মনে করো এইভাবে আছে, ভেক্টর তিনটা আছে এইভাবে, তখন স্যার এই জন্য আমরা তিনটা মানে দুইটা দুইটা চেক করব প্রথমে, মানে যে কোনো দুইটা করে তো আর রাখবো না, তার হলে তো স্যার বুঝতে পারবো। ওই তো এখন তো ঠিক আছে, তো এখন তোমার অনুসারে, তোমার কথা অনুসারে ঠিকই তো আছে। এই যে এই দুইটা, যে কোনো দুইটা দুইটা চেক করব আমরা, দুইটার মধ্যে 90 ডিগ্রি পেয়ে গেলাম। তো তোমার এই তিনটা ভেক্টর কি সমকোণী ত্রিভুজ গঠন করলো? স্যার এখানে তো অন্য দুইটা ভেক্টর আবার 90 ডিগ্রি গঠন করতেছে স্যার, কিন্তু ওইখানে না না, যদি তুমি চেক করি এটা 3 ডাইমেনশন, এটা মানে অন্য অন্য ভেক্টরটা তুমি 90 ডিগ্রি গঠন করে না, ধরে নাও না। অন্য ভেক্টর আচ্ছা ধরে নিব, ধরো এইটা অন্য ভেক্টর, আচ্ছা এইটা, এবার বলো। তাহলে জি তোমার স্যার। লজিকে একটা ফল্ট খুঁজে পাইছো এখন? জি স্যার। ওকে, সিমিলারলি আরেকজন যেটা বললো পিথাগোরাস, তার ক্ষেত্রেও সেম। বাহুগুলো আমি ধরো এভাবেই সেট করলাম যে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লিকেবল। পারি না আমি এই বাহু, এই বাহু 4, তাহলে এই বাহু 5, এখানে কোনো কিন্তু সমকোণী ত্রিভুজ গঠিত হয়নি। তাহলে সমকোণী ত্রিভুজ গঠিত হওয়া প্রমাণ করার আগে আমাদের প্রমাণ করতে হবে যে এটা ত্রিভুজ গঠিত করে, এখানে এরা একটা ত্রিভুজ গঠন করে, এই জিনিসটা প্রমাণ করা আগে জরুরি। তাহলে ত্রিভুজ কয় প্রকারে গঠিত হতে পারে আমরা দেখতে পারি, এই যে এই জিনিসটাই এখানে এক্সপ্লেইন করা আছে আর কি। যদিও বা আমরা ইন্টারমিডিয়েটে করে আসছি, কিন্তু এই জিনিসগুলো আমরা চেক করতাম না, কিন্তু এটা আসলেই চেক করার মতো একটা জিনিস, নাহলে কিন্তু আমরা ভুল ডিসিশন পেতে পারি মাঝে মধ্যে। যাই হোক, এই যে দেখো, we first have to show that the vectors form a triangle, তারা যে আসলে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে সেটা আগে প্রমাণ করতে হবে। তো ট্রায়াঙ্গেল দুই প্রকারে গঠিত হতে পারে। আমরা জানি ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে, এই যে এইটা 1 + 2 = 3, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হতে পারে এটা তিন বাহুর যোগফল 0। এই যে দেখো, এটা এদিক থেকে এদিক থেকে এদিক থেকে, তাহলে তিনটার যোগফল যদি 0 হয়, তাহলে এই দুইটা ওয়েতে ত্রিভুজ গঠিত হবে, অন্য কোনো ওয়েতে ত্রিভুজ গঠিত হবে না। তাহলে আমরা এখন দেখি আমাদের ভেক্টর গুলো কি মানে, এই যে দুইটার যোগফল একটা হয় নাকি তিনটার যোগফল 0 হয়, টেস্ট করে বলো তো আমাকে। এই যে যদি দুইটার যোগফল একটা ভেক্টর পাই আমরা, যে কোনো দুইটার ভেক্টরের যোগফল আরেকটা ভেক্টর হয়, তাহলে তারা ত্রিভুজ গঠন করে অ্যাকর্ডিং টু রুল 1a। আর হচ্ছে তিনটার যোগফল যদি 0 হয় তাও তারা ত্রিভুজ গঠন করে। এখন কোনটা হচ্ছে এখানে? স্যার এ হচ্ছে পাঁচটা মানতেছে, রাইট, b + c থেকে আমরা a পাই।
বি আর সি যোগ করলে এ পাই। তাহলে আমরা এখন সেটা আমরা বললাম, তাহলে এই যে বাই ট্রায়াল উই ফাইন্ড এ সমান বি প্লাস সি সো দ্যাট দ্য ভেক্টরস ডু ফর্ম এ ট্রায়াঙ্গেল। তারা হ্যাঁ আসলেই একটা ত্রিভুজ গঠন করে। এবার তুমি তোমার কথায় আসো, এবার পেয়ার ওয়াইজ ডট প্রোডাক্ট নাও, এ ডট বি, বি ডট সি, সি ডট এ, যে কোনো একটা যদি জিরো হয়ে যায় তাহলে সেই ত্রিভুজটা সমকোণী। তো ওরা এ ডট বি নিল, দেখলো যে 14 আসে, এ ডট সি নিল, দেখলো যে 0 আসে। তা আমরা পেয়ে গেলাম, এটাই আমার জ্যাকপট। সো আমরা বলতে পারি হ্যাঁ দিস ট্রায়াঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বুঝতে পারছো? তা আমরা আসলে লাকি ছিলাম যে ইন্টারমিডিয়েটে যে প্রবলেমগুলো ছিল সেগুলো এরা প্রবলেমগুলো এমন ভাবে সেট করতো যে হ্যাঁ আসলেই তারা ট্রায়াঙ্গেল ফর্ম করে, এজন্য আমরা ওই জিনিসটা চেক করার প্রয়োজন মনে করতাম না আর কি। বাট আসলে কিন্তু এটা চেক করতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু মিসগাইডেড হবে। এমন 3টা ভেক্টর তোমাকে দিয়ে দিলাম যাদের মধ্যে রিলেশন এটা আছে, বাট তারা আসলে কোনো ত্রিভুজই গঠন করে না, হতে পারে। এই কারণে এই জিনিসটাও চেক করতে হবে। এনিওয়ে, তারপরে এগুলো তোমরা জানো, একটা ভেক্টর যদি দিই সেই ভেক্টরটা 3টা অক্ষের সাথে কত কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তো আমরা জানি এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তার জন্য আই নিব আমরা, কারণ এক্স অক্ষ বরাবর ভেক্টর একটা আমরা জানি আই। তাহলে এ ডট আই, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই হচ্ছে এক্স অক্ষের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এক্স অক্ষের সাথে এ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। সেটা যদি আমি আলফা ধরি তাহলে আমরা এখান থেকে আলফা পেয়ে যাব। ওকে, তো এগুলো তোমরা করে আসছো, তোমরা এগুলো জানো। আর প্রজেকশনের ব্যাপারটা আমি তো প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে প্রজেকশনের যে ফর্মুলা আমরা জানি, এই হচ্ছে আমার প্রজেকশনের ফর্মুলা, এই এ ডট পি ক্যাপ। রিমেম্বার, অনেকেই মনে করে যে এখানে তো উপরে কোনো ভেক্টর সাইন দেয় নাই, আমার পরীক্ষার হলেও বোধহয় ভেক্টর সাইন দেওয়ার দরকার নেই। বাট না, তোমার মনে রাখতে হবে আসলে বইয়ের হিসেবে কিন্তু বোল্ড মানেই ভেক্টর। বইয়ের ওরা কখনোই তোমার তীর চিহ্ন দিবে না, কারণ বই তো ছাপার হরফ। তোমরা ভেক্টর রিপ্রেজেন্টেশনের যে রুলস গুলো পড়ছো, ভেক্টর প্রথম যখন পড়ছো আর কি, যে ছাপার হরফে লিখতে গেলে বোল্ড করতে হবে, হাতে লিখতে গেলে অবশ্যই অ্যারো দিতে হবে, উপরে তীর চিহ্ন দিতে হবে অথবা দাগ বাড় দিতে হবে একটা। তাহলে এই জিনিসটা অনেকেই করে কি, এখানে কোনো ভেক্টর সাইন নাই তাহলে আমারও বোধহয় ভেক্টর সাইন দেওয়ার দরকার নেই। না, হাতে লিখে তো আর আমরা বোল্ড করতে পারি না, এই জন্য আমাকে অবশ্যই ভেক্টর সাইন দিতে হবে। তাহলে এটা হচ্ছে এ ডট বি ক্যাপ। ওকে, এটা হচ্ছে প্রজেকশন অফ এ অন বি। তা আমি তোমাদের ফর্মুলা দেখেছিলাম, অন বি হলে নিচে হবে বি আর উপরে হবে এ ডট বি, তাহলে এ ডট বি ডিভাইড বাই বি এর মান। তো সেটাকে অল্টারনেটিভলি আমরা এই ফর্মেও লিখতে পারি, এটা আমি বলেছিলাম। তো এখানে নতুন কিছু নাই আসলে তেমন। আচ্ছা, ডিটারমাইন এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ এ এন্ড বি। আমরা এটা এইভাবে করতে পারি, এ এবং বি এর প্লেনের উপর লম্ব একক ভেক্টর হচ্ছে এ ক্রস বি এর একক ভেক্টর, তাই না? কারণ এ এবং বি যে প্লেনের উপর আছে তার উপর লম্ব কোন ভেক্টরটা? এ ক্রস বি। তাহলে একক ভেক্টর যদি বের করতে হয় আমরা এখন কি করব, তাকে তার মান দিয়ে ভাগ করব। এই যে এটা আমরা ফার্স্টে এ ক্রস বি বের করব, পরে তাকে তার মান দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। যেহেতু কোনো নির্দিষ্ট দিক আমরা জানি না, আমরা একটা প্লাস মাইনাস ইউজ করব। কিন্তু এখানে এরা অন্যভাবে করছে, এই যে সেই ভেক্টরটাকে ওরা c1 প্লাস c2 প্লাস c3, মানে এই প্রবলেমটা ওরা যখন সলভ করে তখন ওরা ক্রস প্রোডাক্ট সম্পর্কে জানে না, কারণ বইটার সিকোয়েন্স দেখো, আমরা এখনো ডট প্রোডাক্টের মধ্যেই আছি। তাহলে আমরা ক্রস প্রোডাক্টের কোনো আইডিয়াই এখনো শিখি নাই, তাহলে স্টিল আমি প্রবলেমটা কিভাবে সলভ করব? হ্যাঁ, আমি জানি যেহেতু এইটা উভয়ের উপর লম্ব, তাহলে আমি এটা যদি ধরে নিই তাহলে উভয়ের উপর লম্ব হলে ডট প্রোডাক্ট নিলে 0 হবে। তাহলে আমি দুইটা রিলেশন পেলাম। এবার এখান থেকে আমি c1 c2 c3 এর মান বের করে ফেললাম। তাহলে এটা হচ্ছে যদি তুমি ক্রস প্রোডাক্ট সম্পর্কে তোমার যদি কোনো ধারণা না থাকে তুমি প্রবলেমটা কিভাবে সলভ করবা সেটা। বাট যেহেতু আমরা ক্রস প্রোডাক্ট জানি, আমার এইভাবে করার দরকার নেই আর কি। ওকে, এরপরে আসো, এটা খুবই সিম্পল প্রবলেম, ওয়ার্ক ডান বের করা। তাহলে ডিসপ্লেসমেন্ট আর আর ফোর্স হচ্ছে এটা। ওকে, তাহলে আমরা ওয়ার্ক ডান সমান জানি এফ ডট আর, তাহলে আমরা পেয়ে গেলাম। তো এখানে আমার মনে হয় তোমার এই যে ক্রস প্রোডাক্টে চলে আসছে, আমরা দেখলেই পারবা, আসলে সব সলভ করে দেওয়াই আছে, এমন কঠিন কিছু না। আচ্ছা, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, ডট প্রোডাক্ট কিন্তু তুমি মোর দেন 3 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 4 ডাইমেনশন, 5 ডাইমেনশন, এনি ডাইমেনশন তুমি ডট প্রোডাক্ট ইউজ করতে পারবা। বাট ক্রস প্রোডাক্ট 3 ডাইমেনশন ছাড়া অন্য কোনো ডাইমেনশনের জন্য পসিবল না।
এটা খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। ক্রস প্রোডাক্ট একমাত্র 3 ডাইমেনশনের জন্যই, অন্য কোনো ডাইমেনশনে কোনো ক্রস প্রোডাক্ট নেই। বাট ডট প্রোডাক্ট এটা কিন্তু তুমি যে কোনো ডাইমেনশনেই ইউজ করতে পারবে। চিন্তা করে দেখবে আমার কথাটা একটু, যে আসলে ঠিক কিনা, এটা তোমাদের জন্য রাখলাম। এগুলো আমি দেখিয়েছিলাম প্যারালোগ্রাম। তাহলে এই যে এরিয়া বের করা, 3টা পয়েন্ট দেওয়া আছে, তাহলে এই 3টা পয়েন্ট যে ত্রিভুজটা গঠন করে তার ক্ষেত্রফল বের করব। তা আমি তো বলেছিলাম যে ক্ষেত্রফলটা, আচ্ছা এখানে দেখাই ফিগারটা, ফিগার দেয় না এরা। এই যে আমি তোমাদের যেটা দেখিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসে, 3টা বিন্দু যদি এরকম হয় পি কিউ আর, ধরো পি কিউ আর, তাহলে আমরা যদি ফার্স্টে পি কিউ ভেক্টরটা বের করতে পারি এবং পি আর ভেক্টর যদি আমরা বের করতে পারি, এই দুটো ভেক্টর যদি আমি বের করতে পারি, তাহলে আমি এই ত্রিভুজটা পেয়ে যাচ্ছি। এই ত্রিভুজটার ক্ষেত্রফল তখন হবে হাফ পি কিউ ক্রস পি আর। এটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম যে সামান্তরিক যেটা হতো এদের নিয়ে, সেই সামান্তরিকের অর্ধেক হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা এই জন্য 3টা বিন্দু থেকে প্রথমত আমরা এই ভেক্টর 2টা বের করে নিব, পি কিউ ভেক্টর আর পি আর ভেক্টর। তাহলে পি কিউ ভেক্টর বের করে নিল। আমরা জানি বিন্দু দেওয়া থাকলে ভেক্টর বের করতে হলে পরের বিন্দু থেকে আগের বিন্দু বিয়োগ করতে হবে, মানে কিউ থেকে পি বিয়োগ করব। এই যে দেখো কিউ থেকে পি, 2 থেকে 1 বিয়োগ করে এরা যা পেল, তাহলে 2টা ভেক্টর আমরা পেয়ে গেলাম, পি কিউ আর পি আর। এবার এই ফর্মুলা হাফ ইন্টু মানে পি কিউ ক্রস পি আর এর মান, এটাই হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল। তো সেটাই যদি আমি করি, আলটিমেটলি দেখো আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এবার দেখো ওই যে একটু আগে যে প্রবলেমটা আমরা করেছিলাম, সেটা এবার ক্রস প্রোডাক্ট যেহেতু আমরা জানি, এবার ক্রস প্রোডাক্ট দিয়ে আমরা সলভ করলাম। ডিটারমাইন এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দিস। তাহলে এখানে আমরা আসলে প্লাস মাইনাস পাবো। এরা একটা বলছে, একটা বলার পরে বলছে কি অ্যানাদার ভেক্টর অপোজিট ইন ডিরেকশন, দ্যাট ইজ মাইনাস। আমরা আসলে দুইটাই পাবো আর কি, যেহেতু নির্দিষ্ট করে বলা নেই। এই যে কম্পেয়ার উইথ প্রবলেম 16, তাহলে 16 কেন ওভাবে করছে ওরা? কারণ ওরা তখনও পর্যন্ত ডট প্রোডাক্টের মধ্যে ছিল। এই যে এটা ক্রস প্রোডাক্ট স্টার্ট হয়েছে এই জায়গা থেকে, কত নাম্বার এটা ক্রস প্রোডাক্ট, হ্যাঁ 21 নাম্বার থেকে ক্রস প্রোডাক্ট শুরু। ওটা 16 নাম্বার প্রবলেম ছিল, তখনও পর্যন্ত ক্রস প্রোডাক্ট জানতাম না আমরা, এই জন্য ওইটা ওই নিয়মে সলভ করা ছিল আর কি। তো পরীক্ষার হলে তো আর এত কিছু তোমার চিন্তা করার দরকার নেই, তুমি যেটা ইজি মনে করবে সেটাই করবা। এটা আমরা মোমেন্টের এক্সপ্রেশনটা দেখিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসে। তা এখন আজকে আমরা মেইনলি যেটা দেখবো সেটা হচ্ছে এই যে ট্রিপল প্রোডাক্ট। এই জিনিসটাই আমাদের জন্য তোমাদের জন্য নতুন আর কি, তোমরা হয়তো এটা জানো না, এটা করো নাই। ট্রিপল প্রোডাক্ট, তো ট্রিপল প্রোডাক্টের মধ্যে আমরা, এটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, এ ডট বি ক্রস সি, এটাকে বলা হয় স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এখানেও আবার দুইটা জিনিস পাবা, যেমন আমরা প্রোডাক্টের মধ্যে দুইটা পেয়েছিলাম, একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। কারণ দুইটা রাশির গুণফল যদি আমরা ডট মানে স্কেলার পাই, আমরা তাকে বলি স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। তো এখানে ট্রিপল প্রোডাক্টের মধ্যেও দুইটা, এটা কি ভেক্টর ট্রিপল প্রোডাক্ট নাকি স্কেলার ট্রিপল প্রোডাক্ট, এটা ডিপেন্ড করবে আনসারটা কেমন তার উপর। এটা কি হবে, এটা কি ভেক্টর হবে নাকি স্কেলার হবে, কেউ কি বলতে পারবা? এটা স্কেলার হবে স্যার। স্কেলার। এই কারণে এটাকে আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলবো। দেখো এখানে ব্র্যাকেট দেওয়াতে ব্যাপারটা ইজি হয়ে গেল, কিন্তু এটা ব্র্যাকেট না দিলেও কিন্তু তোমাকে এভাবেই চিন্তা করতে হবে। কেন, কেউ বলতে পারবা? যদি আমি ব্র্যাকেট নাও দিই, আমি যদি এভাবে বলি, স্টিল তোমাকে কি করতে হবে, লাস্টে দুইটা তোমাকে ক্রস প্রোডাক্ট আগে চিন্তা করতে হবে। কেন, কেউ বলতে পারবা? আমি ওর ব্র্যাকেট দিলাম না, তারপরেও কিন্তু তোমাকে ক্রস প্রোডাক্টে আগে হিসাব করতে হবে। কেন? স্যার আমি যদি এ আর বি এর ডট প্রোডাক্ট করি তাহলে স্কেলার জিনিস পাবো, তখন তো ওটাকে সি এর সাথে ক্রস প্রোডাক্ট করতে পারবো না। এক্স্যাক্টলি, গুড। কারণ স্কেলারের সাথে ভেক্টরের ক্রস প্রোডাক্ট হয় না, এই জন্য ফার্স্টে যদি আমি ডট প্রোডাক্ট নিয়ে ফেলি, আমার এই এক্সপ্রেশনটাই ইনভ্যালিড হয়ে যাবে, এই প্রোডাক্টটাই ইনভ্যালিড হয়ে যাবে। এই জন্য যদি আমরা ব্র্যাকেট নাও দিই, ইউ হ্যাভ টু কনসিডার বি ক্রস সি ফার্স্ট, এটাকে আগে কনসিডার করতে হবে, পরে ডট প্রোডাক্টে যাবো আমরা। আচ্ছা, এবার দেখো এটা কি রিপ্রেজেন্ট করে, এই যে এ ডট বি ক্রস সি, এটা কি রিপ্রেজেন্ট করে, সেটাই হচ্ছে এই প্রবলেমের মূল উদ্দেশ্য আর কি। এটা আসলে ভলিউম রিপ্রেজেন্ট করে, ভলিউম অফ এ প্যারালেলোপাইড। তো প্যারালেলোপাইড জিনিসটা কি? প্যারালেলোপাইড বলতে আমরা বলতে পারি আসলে সামান্তরিকের 3 ডাইমেনশনাল ফর্ম।
যেমন আয়তক্ষেত্রের 3 ডাইমেনশনাল ফর্ম হচ্ছে রেক্টেঙ্গুলার সলিড, যেটার 6টা তল থাকবে, 6টা তলই আয়তক্ষেত্র, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার সলিড বলে আমরা, যেমন ইট 6টা তল আছে, 6টা তলে আয়তক্ষেত্র। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার প্যারালেলোপাইপড। দেখো প্যারালেলোগ্রামের সাথে একটা কথাটা মিল আছে, তার মানে 6টা তলই সামান্তরিক, 6টা তলই যার সামান্তরিক যে সলিডের, তাকেই আমরা বলবো প্যারালেলোপাইপড। তাহলে এই যে প্যারালেলোপাইপড, এটার ভলিউম আসলে এই ট্রিপল প্রোডাক্টটা। তার মানে দেখো একটা ভেক্টর হচ্ছে এ উপরের দিকে, আরেকটা ভেক্টর বি, আরেকটা ভেক্টর সি। এই তিনটাকে ধরে যদি আমি এই প্যারালেলোপাইপড গঠন করি, তার ভলিউম রিপ্রেজেন্ট করবে আসলে এ ডট বি ক্রস সি। তো আসলে যে এটা যে আসলে এই যে সলিডটার ভলিউম, সেটাই আমার প্রমাণের বিষয় আর কি এখানে। তাহলে এখানে দেখো ফার্স্টে আমরা ভূমির, আমরা জানি এই সলিডের ভলিউম হবে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল তো আমরা জানি, ভূমি হচ্ছে বি এবং সি দিয়ে গঠিত সামান্তরিক। তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে এটা, বি ক্রস সি এর মান। উচ্চতায় আসি এবার। এই যে উচ্চতাটা আমরা কিভাবে হিসাব করতে পারি, দেখো এখানে এন হচ্ছে বি এবং সি এর উপর লম্ব বরাবর একক ভেক্টর। তার মানে আসলে আমি তাহলে এন কে বলতে পারি আমরা এটা, এই যে এ ক্রস সি, সরি বি ক্রস সি, যেহেতু বি এবং সি এর উপর লম্ব এন ভেক্টরটা, তাহলে বি ক্রস সি ডিভাইড বাই বি ক্রস সি এর মান, এটা হচ্ছে আমার এন। কারণ এটা দেখো লম্ব কার উপর, বি এবং সি যে তলটা তার উপরেই লম্ব এটা। তো আমরা জানি বি এবং সি এর উপর লম্ব হচ্ছে বি ক্রস সি। এন যেহেতু একক ভেক্টর বললাম, তাহলে তাকে তার মান দিয়ে ভাগ করলাম। ওকে ফাইন। তাহলে এবার আসো, তাহলে এই ভেক্টরটা হচ্ছে এন ভেক্টর। তুমি এই ত্রিভুজটা কি কনসিডার করো, এই ত্রিভুজটা। তাহলে এই দিকের ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, এদিকের ভেক্টর হচ্ছে এন ভেক্টর। আর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল মনে করো আমি ধরে নিলাম লেটস সে আমার থিটা বা আলফা। আচ্ছা থিটা ধরে নি, মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এই ছোট্ট যে ত্রিভুজটা আমি ড্র করলাম, আচ্ছা আমি তোমার সুবিধার্থে আমি আলাদা করেই দেখাই। এই যে ছোট্ট ত্রিভুজটা, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার এন, আর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমার থিটা। তা আমার এই উচ্চতাটা বের করতে হবে, এই উচ্চতা, হাইট হচ্ছে আমার, এটাই হচ্ছে উচ্চতা। তাহলে এই উচ্চতাটা কত হবে বলতো, এই এইচ কত হবে? আমি যদি এখান থেকে cos থিটা নিই, এই সমকোণী ত্রিভুজ, এটাই তো সমকোণী ত্রিভুজ, তাহলে cos থিটা সমান হবে ভূমি বাই অতিভুজ h বাই a, এ ভেক্টরের মান শুধুমাত্র। তাহলে আমরা h পাচ্ছি a cos থিটা। এখন a cos থিটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো a ডট n লিখতে পারি। কারণ কি, a ডট n মানে হচ্ছে আসলে a cos থিটা, কারণ n হচ্ছে একক ভেক্টর। তাহলে a ডট n যদি নিই আমরা, ডট প্রোডাক্টের ফর্মুলা অনুসারে a ডট n সমান হবে a ভেক্টরের মান ইনটু n ভেক্টরের মান ইনটু cos অফ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে a ভেক্টরের মান হচ্ছে a, n ভেক্টরের মান হচ্ছে 1, মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, তাহলে cos থিটা। তাহলে আমরা h সমান বলতে পারি a ডট n। এই যে দেখো হাইট h সমান, ওরা এই জন্য a ডট n লিখলো। এবার দেখো এখন এই যে বি ক্রস সি এর মান, এটা তো পুরোটাই স্কেলার। এখানে মেইনলি ভেক্টর হচ্ছে এ এবং এন। এই যে এই জিনিসটা পুরোটাই স্কেলার, যেহেতু মান মডুলাস। তাহলে এই জন্য আমি আমার যদি স্কেলার থাকে, মনে করো 5a ডট বি ফর এক্সাম্পল, এই 5টাকে তুমি চাইলে এ এর সাথেও দিতে পারো, বি এর সাথেও দিতে পারো, কোনো সমস্যা নেই, স্কেলার এই কারণে। তা আমরা যেটা করলাম এখানে, এই স্কেলারটাকে এন এর সাথে দিলাম, এই এন এর সাথে আমি স্কেলারটাকে দিলাম। কারণ এটাকে যদি আমি এন এর সাথে দিই, একটা মিনিং পাচ্ছি। দেখো এটা থেকে তুমি যদি আড়াআড়ি গুণ করে দাও, তুমি বি ক্রস সি পাচ্ছ এন বি ক্রস সি এর মান। তাহলে এই যে এন ইন্টু বি ক্রস সি এর মান, এটা মানেই আসলে বি ক্রস সি। তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা, এটা আসলে বি ক্রস সি। তাহলে প্রমাণ হয়ে গেল যে ভলিউম অফ প্যারালেলোপাইপড ইজ এ ডট বি ক্রস সি। এই যে এটাই হচ্ছে আসলে ভলিউম, বুঝতে পারছো? তাহলে আমরা এটা প্রমাণ করে ফেললাম যে এ ডট বি ক্রস সি হচ্ছে ভলিউম। এরপরে দেখবো আমরা এ ডট বি ক্রস সি কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। তো ক্যালকুলেশনটা খুবই সিম্পল। ফার্স্টে বি ক্রস সি বের করব, আমরা তো জানি বি ক্রস সি বের করা, পরে এর সাথে ডট প্রোডাক্ট নিলেই কিন্তু কাজ শেষ। তো দেখো এই যে এরা দেখাইছে, এরা আসলে চমৎকার একটা ফর্মুলা বানাইছে। দেখো ওখান থেকে আমরা আসলে বলতে পারি, আরো ইজি করে ফেলতে পারি, একসাথে তুমি এ ডট বি ক্রস সি ক্যালকুলেট করতে পারো এইভাবে।
দেখো কিভাবে, ফার্স্টে এ এর কম্পোনেন্ট গুলো বসাই দাও ফার্স্ট রোতে, দেন সেকেন্ড রোতে বি এর গুলো বসাও, b1 b2 b3, থার্ড রোতে c1 c2 c3 বসাই দিলেই কাজ শেষ। অথবা তুমি যদি এই ফর্মুলা যদি না জানো, তুমি কি করবা, ফার্স্টে বি ক্রস সি বের করবা। আলটিমেটলি এই প্রমাণটাই ওরা দেখাইছে, এই যে দেখো ফার্স্টে বি ক্রস সি বের করছে, দেখছো বি ক্রস সি, তো বি ক্রস সি বের করে এটা পেলো। এবার এই দুইটার ডট প্রোডাক্ট নিলো, এটা পেলো। তো এইটাকে দেখা যাচ্ছে এইভাবে আসলে লেখা যায়, এই নির্ণায়ক আকারে লেখা যায়। এই জন্য আমরা এই নির্ণায়ক আকারে একসাথে হিসাব করবো। এ ডট বি ক্রস সি যদি আমাকে বের করতে বলে আর কি, যেমন এই যে এটা এ ডট বি ক্রস সি বের করতে বলছে, তাহলে আমরা একসাথে নির্ণায়কটা ক্যালকুলেট করি। ফার্স্টে এটা বসাই, তাহলে 2 3 0, যেহেতু কে নাই। এরপর বসাবো 1 1 -1, এরপর বসাবো 3 0 -1, ডিটারমিনেন্ট ক্যালকুলেট করে 4 পাচ্ছি, এটা অ্যান্সার। আর তুমি যদি না জানো এই ফর্মুলা যদি না জানো, তাহলে আগে ক্রস প্রোডাক্ট পেলাম, পরে ডট প্রোডাক্ট, সেম আনসার। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এটা তুমি যেই অর্ডারে লিখো না কেন এটা সেম, মানে এ ডট বি ক্রস সি সাইক্লিক অর্ডারে ঘোরাও, বি ডট সি ক্রস এ, সি ডট এ ক্রস পি, তিনটা মানই সেম। এই প্রমাণটা এখানে করে দেওয়া আছে, এগুলো তুমি দেখতে পারো আর কি। এখানে আরো কিছু প্রমাণ আছে ছোট ছোট। আচ্ছা, এই যে 45 নাম্বারটা একটু দেখাই। ফাইন্ড এন ইকুয়েশন অফ দ্য প্লেন ডিটারমাইন্ড বাই দ্য পয়েন্টস দিস। এই তিনটা পয়েন্ট দিয়ে যে প্লেনটা যায় সেই প্লেনের সমীকরণ বের করো। তাহলে প্রথম পয়েন্টের পজিশন ভেক্টর লিখলো, এটা আমরা জানি একটা স্থানাঙ্ক থেকে পজিশন ভেক্টর লেখা যায়। তাহলে প্রথম পয়েন্ট p1 এর পজিশন ভেক্টর হচ্ছে r1 2i - j + k, দ্বিতীয়টার পজিশন ভেক্টর r2 3i + 2j - k, এর তৃতীয়টার পজিশন ভেক্টর হচ্ছে r3। আর আমরা প্লেনের উপর একটা পয়েন্ট নিচ্ছি r, ভেরিয়েবল পয়েন্ট আর কি, কারণ আমরা তো প্লেনের ইকুয়েশন বের করব, আমার তো একটা ভেরিয়েবল পয়েন্ট লাগবে। তাহলে এই প্লেনের ইকুয়েশন আমরা বের করব। তাহলে তিনটা পয়েন্ট আমার জানা আছে, p1 p2 এবং p3, তিনটা পয়েন্ট আমরা জানি। আমরা আরো একটা পয়েন্ট নিচ্ছি, প্লেনের উপর আরো একটা পয়েন্ট নিচ্ছি, এটার নাম দিচ্ছি আমরা p, এটার নাম দিচ্ছি আমরা p, যার স্থানাঙ্ক হচ্ছে xyz, ভেরিয়েবল পয়েন্ট। তাহলে তার পজিশন ভেক্টর হবে r xi + yj + zk, যেহেতু xyz তাহলে xi + yj + zk। এখন দেখো p1, আমরা চাইলে এখন এই যে p1 ভেক্টরটা বের করতে পারি, এই p1 ভেক্টর। একইভাবে আমরা p2 বের করতে পারি, p2 এই যে p2 এই ভেক্টরটাও আমি বের করতে পারি। এরপর p3 এই ভেক্টরটাও আমরা বের করতে পারি। তাহলে আমরা এই তিনটা ভেক্টর কিন্তু বের করতে পারি। এখন দেখো তিনটা ভেক্টর যদি একই প্লেনের উপর থাকে, তাহলে তাদের নিয়ে যে প্যারালেলোপাইড হবে তার আয়তন কত হবে? 0 হবে, কারণ এই তিনটা ভেক্টর নিয়ে কোনো প্যারালেলোপাইড গঠিতই হবে না, কারণ তিনটা একই প্লেনে। তাহলে প্যারালেলোপাইডের ভলিউম আমরা জানি a ডট b ক্রস c, তুমি এটাকে a ধরো, এটা b ধরো, এটা c ধরো, তাহলে a ডট b ক্রস c সমান 0। তাহলে তুমি পেয়ে গেলা, এই হচ্ছে তোমার প্লেনের ইকুয়েশন। বুঝতে পারছো? তাহলে আমরা এইভাবে প্লেনের ইকুয়েশন ক্যালকুলেট করতে পারি। তো এখানে আর মনে হয় তেমন কোনো প্রবলেম নাই। এবার তোমার এক্সারসাইজ, মানে সাপ্লিমেন্টারি প্রবলেম যেগুলো সলভ করে দেওয়ার নাই আর কি, তোমরা এখান থেকে আমি যে যে প্রবলেমগুলো দেখিয়েছিলাম সেগুলোই প্র্যাকটিস করবা। যেমন এই যে এগুলো তোমরা পারবা, প্রজেকশন বের করা, 64 নম্বরের প্রজেকশন বের করা, তারপর 65 নম্বর একক ভেক্টর বের করা, তারপর এগুলো তোমরা ইন্টারে করে আসো, 67, হ্যাঁ একটা ভেক্টর দেওয়া আছে এক্স ওয়াই প্লেনের পারপেন্ডিকুলার, এগুলো বের করতে পারবা। ওয়ার্ক ডান, এই যে 69 ওয়ার্ক ডান বের করা। তো ওয়ার্ক ডান এখানে কিন্তু আর ভেক্টর দেওয়া নেই, বাট দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা আর ভেক্টর বের করতে পারি, রাইট? দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করলে আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টর আর পেয়ে যাব। এফ তো দেওয়া আছে, তাহলে এফ ডট আর হচ্ছে আমার ওয়ার্ক ডান।
তারপর এই যে ফাইন্ড দ্য প্যারালেলোগ্রাম হ্যাভিং ডায়াগোনাল। আচ্ছা, ডায়াগোনাল দেওয়া থাকলে কিভাবে প্যারালেলোগ্রামের এরিয়া বের করতে হয়, এই ফর্মুলাটা একটু তোমরা দেখি বের করতে পারো কিনা। মানে সেটা দিয়েই এই প্রবলেমটা সলভ করতে হবে। এগুলো কিন্তু ডায়াগোনাল, কর্ণ দেওয়া আছে, একটা সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া আছে। হাফ দিয়ে গুণ করলে হয়ে যাবে। এই যে একটা সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া আছে, তোমার এই দুইটা দেওয়া আছে কর্ণ দুইটা, তাহলে এই সামান্তরিকের এরিয়া বের করতে হবে। হাফ ইনটু দুইটা ক্রস প্রোডাক্ট। রাইট, এইভাবে আমরা তাহলে এই ফর্মুলা অনুসারে আমরা এটা করতে পারি। তারপর এটা তো আমরা করছি, এই ধরনের তিনটা বিন্দু দেওয়া থাকলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম। দুইটা ভেক্টর দেওয়া আছে, ফাইন্ড এ ইউনিট ভেক্টর, সরি ফাইন্ড এ ভেক্টর অফ ম্যাগনিটিউড 5। ইউনিট বলে নাই, এমন একটা ভেক্টর তার ম্যাগনিটিউড হবে 5, যেটা পারপেন্ডিকুলার টু বোথ এ এন্ড বি। কি করবা? আমরা তো ইউনিট ভেক্টর বের করছিলাম, এই দুটো যে সমতলে আছে তার উপর লম্ব বরাবর ইউনিট ভেক্টর বের করছি, কিন্তু এটার মান ইউনিট হবে না, এটার মান হতে হবে 5। স্যার 5 ইনটু ওই সূত্রের সাথে ইউনিট 3 ভেক্টর, করে দিলে রাইট হয়ে রাইট, যাবে। আমরা ইউনিট ভেক্টর বের করব, তাকে 5 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে, কারণ ইউনিট ভেক্টরের মান হচ্ছে 1 আর 5 ইনটু ইউনিট ভেক্টরের মান হচ্ছে 5। তাহলে এক্স্যাক্টলি সেম আগের মতোই ইউনিট ভেক্টর বের করবা, পরে মানে আলটিমেটলি এটার আনসার হচ্ছে 5 ইটা আর কি। আমি বলি আগের গুলোর আনসার ছিল ইটা, ইটা সমান আমরা জানি a ক্রস b ডিভাইডেড বাই a ক্রস b এর মান, আগের প্রবলেম গুলো। এখন আনসার হচ্ছে 5 ইটা, এই হচ্ছে পার্থক্য। তারপরে যে ফোর্স দেওয়া আছে, আর যে পয়েন্টটা ফোর্সটা অ্যাপ্লাই হয়, তাহলে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে এই পয়েন্টে, সেই পয়েন্টটাও দেওয়া আছে। এই হচ্ছে ফোর্স দেওয়া আছে, গিভেন ফোর্স, যে পয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে ফোর্স সেই পয়েন্টটা দেওয়া আছে 1 -1 2। ফাইন্ড দ্য মোমেন্ট অফ এফ অ্যাবাউট এ পয়েন্ট। এই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট বের করো। একটা বিন্দু দেওয়া আছে 2 -1 3, এই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট বের করো। তা আমরা জানি এইটাই হচ্ছে আমার আর। তা আর কিভাবে পেতে পারি আমরা? এই দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দু বিয়োগ করলে আমরা আর পেয়ে যাব। আর মোমেন্ট আমরা ফর্মুলা দেখিয়েছিলাম মোমেন্টের, আর ক্রস এফ, এটাই হচ্ছে মোমেন্ট। ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এই বিন্দুতে, আর মোমেন্ট বের করতে হবে এই বিন্দুর সাপেক্ষে। সিমিলারলি অ্যাঙ্গুলার ভেলোসিটি, এই যে প্যারালেলোপাইপড, এই তিনটা ভেক্টর দিয়ে গঠিত প্যারালেলোপাইপড, তাহলে এ ডট বি ক্রস সি। যদি নেগেটিভ আসে তুমি পরম মান নিয়ে নিবা, কারণ ভলিউম অলওয়েজ পজিটিভ। তারপরে এই তিনটা ভেক্টর কোপ্ল্যানার হওয়ার শর্ত, তিনটা ভেক্টর কোপ্ল্যানার হবে যদি প্যারালেলোপাইপডের ভলিউম 0 হয়, তাহলে সেখান থেকে আমরা এ এর মানটা পেয়ে যাব। প্যারালেলোপাইপডের ভলিউম 0 ধরলে আমরা এ এর মান পেয়ে যাব। আচ্ছা, এই প্রবলেমটা একটু দেখবা। এই যে ফাইন্ড এ সেট অফ ভেক্টরস রেসিপ্রোকাল টু দা সেট, এদের রেসিপ্রোকাল, এদের রেসিপ্রোকাল মানে কখন হবে আর কি। এই যে এটাই হচ্ছে, দেখো রেসিপ্রোকালের কন্ডিশন হচ্ছে এটাই, মানে এ এবং এ প্রাইম হচ্ছে রেসিপ্রোকাল, তাহলে তাদের ডট প্রোডাক্ট হতে হবে 1, এবং অন্যর সাথে যদি তুমি ডট প্রোডাক্ট নাও, এর সাথে যদি তুমি আরেকটা ডট প্রোডাক্ট, তাহলে 0 হবে ডট প্রোডাক্ট। তাহলে এটা হচ্ছে রেসিপ্রোকাল সেট, মানে এ বি সি আর এ প্রাইম বি প্রাইম সি প্রাইম তারা রেসিপ্রোকাল হবে যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে। তুমি যদি এর সাথে এ প্রাইমের ডট প্রোডাক্ট নাও, 1 হতে হবে, বি এর সাথে বি প্রাইম 1 হতে হবে, সি এর সাথে সি প্রাইম 1 হতে হবে, আর যদি ভিন্ন ভিন্ন হয় 0 হতে হবে। তাহলে তখন বলবো আমরা এ বি সি আর এ প্রাইম বি প্রাইম সি প্রাইম হচ্ছে রেসিপ্রোকাল। এখন রেসিপ্রোকাল বের করার নিয়ম কি? তোমার দেওয়া আছে এ বি সি, দেওয়া আছে এ বি সি গিভেন, তাহলে এ বি সি গিভেন, এই ভেক্টরগুলো দেওয়া আছে। এ প্রাইম বি প্রাইম সি প্রাইম বের করতে হবে, এগুলো হচ্ছে তোমার এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, এই যে এই হচ্ছে ফর্মুলা। নিচে দেখো ওই যে ভলিউম অফ প্যারালাল পাইপ, ওইটাই আলটিমেটলি এ ডট বি ক্রস সি, আর উপরে হচ্ছে বি ক্রস সি, নিচে সবগুলো সেম। টাইম দ্বারা কি বোঝাচ্ছে এখানে? সরি, রেসিপ্রোকাল আর কি। এই যে মনে করো আমরা বাস্তব সংখ্যার ক্ষেত্রে রেসিপ্রোকাল বলতে কি বুঝি? বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা রেসিপ্রোকাল বলতে বুঝি যেমন 1 এবং হাফ রেসিপ্রোকাল না? জি স্যার। ওইরকম আর কি। এই যে দেখো এটা একটা রেসিপ্রোকাল হলে তাহলে ডট প্রোডাক্ট হবে 1 হবে আর কি। যেমন আমরা বলি 1 এবং হাফ হচ্ছে রেসিপ্রোকাল। এটা হচ্ছে রেসিপ্রোকাল কোন হিসেবে? গুণের হিসেবে রেসিপ্রোকাল। আবার যোগ বিয়োগের হিসেবে রেসিপ্রোকাল হচ্ছে 1 এর রেসিপ্রোকাল হচ্ছে
-1। এই জন্য এটাকে বলা হয় এডিটিভ আইডেন্টিটি, আর এটাকে বলা হয়, সরি আমি কি লিখলাম, এটা 2 এর, এটাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। এটা হচ্ছে এডিটিভ আইডেন্টিটি রিয়েল নাম্বারের ক্ষেত্রে, এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি রিয়েল নাম্বারের ক্ষেত্রে। কারণ মাল্টিপ্লিকেটিভ গুণ করলে 1 হচ্ছে, আর এডিটিভ যোগ করলে 0 হচ্ছে। বুঝতে পারছো? তো এটা তো প্রোডাক্ট। তাহলে আমরা যদি দুইটার মধ্যে যদি ডট প্রোডাক্ট নিই তাহলে 1 পাবো, আর যদি ভিন্ন ভিন্ন নিই তাহলে আমরা 0 পাবো। তখন আমরা বলবো এই দুইটা সেট রেসিপ্রোকাল সেট। তাহলে ফর্মুলা হচ্ছে এগুলোই, রেসিপ্রোকাল বের করার ফর্মুলা হচ্ছে এইটা। তো তোমাকে যদি আমি এগুলোই যদি দিয়ে দিই, ধরো তোমাকে আমি এ বি সি হিসেবে এগুলো দিলাম, তাহলে তুমি যদি এই তিনটা ভেক্টরের রেসিপ্রোকাল সেট বের করো, আনসার কি পাবা? ওই উপরের গুলাই পাবা, কারণ এরা এদের রেসিপ্রোকাল, আবার এরা এদের রেসিপ্রোকাল। বুঝতে পারছো? মানে এ বি সি আর এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এক সেট আর এক সেটের রেসিপ্রোকাল কখন হবে? যদি এরা হয়। তো এটা তো ওয়ার্কিং ফর্মুলা না, এটা দিয়ে তো আমরা প্রবলেম সলভ করতে পারি না। এটা হচ্ছে কন্ডিশন, মানে ডেফিনেশন। এটা রেসিপ্রোকাল কাকে বলবো আমরা? তার ডেফিনেশন হচ্ছে এটা। এখন ওয়ার্কিং ফর্মুলা হচ্ছে এগুলো, মানে এই ফর্মুলা গুলো দিয়েই আমরা ক্যালকুলেট করব। এগুলো প্রমাণ বোধহয় প্রথম দিকে থাকতে পারে আর কি। আমি প্রমাণে যাচ্ছি না, আমরা কিভাবে বের করবো সেটাই দেখবো আর কি। তো আমার তাহলে আমি মনে করেছিলাম আমার বোধহয় 3টা ক্লাস লাগবে, আমার 3টা ক্লাস লাগতেছে না, এই 2টা ক্লাসেই শেষ আর কি। এই হচ্ছে আমার সিলেবাস, এই হচ্ছে আমার ভেক্টর, এখানেই শেষ আর কি। এখন তাহলে আমরা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। আমি হয়তো ভেক্টরের উপরে একটা অ্যাসাইনমেন্ট এবং ক্লাস টেস্টের ডেট সেট করব কয়েকদিনের মধ্যেই। আর আর রিভিউ ক্লাসে আমরা এখন আর যাব না। রিভিউ ক্লাস তোমাদের যখন ফাইনাল পরীক্ষার ডেট হবে তার আগে আমরা রিভিউ ক্লাসে যাব আর কি। তো তাহলে আজকের ক্লাসটা হ্যাঁ, আমাদের সিলেবাস এখানেই শেষ, আজকের ক্লাসও এখানেই শেষ। থ্যাংক ইউ। মানে স্যার আপনি স্যার ক্লাস নেবেন না আর?